নদীর ব্যস্ততা আবার বেড়েছে। সে ভেবেছিল রায়হান হয়তো তার পেছনে আঠার মতো লেগে থাকবে, নানাভাবে যন্ত্রণা দিবে, কিংবা ফজলু মিয়াও হয়তো ক্ষেপে গিয়ে কিছু একটা করে ফেলতে পারে। কিন্তু তেমন কিছুই হলো না, বরং পুরোপুরি চুপ হয়ে গেল রায়হান। প্রথম দিকে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেছিল সে, তবে তা মোটেও নদীর বিরক্তি বা অস্বস্তি তৈরি করে নয়, বরং সংযতভাবেই। মানুষটার মধ্যে দারুণ পরিমিতি বোধ রয়েছে, একই সঙ্গে যথেষ্ট সংবেদনশীল সে। হয়তো এসব কারণেই রায়হানের প্রতি প্রচ্ছন্ন একটা ভালো লাগাও তার তৈরি হয়েছিল, সঙ্গে খানিক ভালোবাসাও কি? এই প্রশ্নটা নিজেকে বেশ কয়েকবার করেছে নদী। গত প্রায় 6 মাস রায়হানের সঙ্গে কোনো যোগাযোগ নেই তার। অদ্ভুত ব্যাপার হলো, এই সময়টা আলাদা করে কখনো রায়হানের কথা মনেও পড়েনি, মুহূর্তের জন্য মিস করেনি তাকে। অথচ একসঙ্গে কত কত সময় তারা কাটিয়েছে। তাহলে ওই ভালো লাগাটুকু আসলে কি ছিল? ঠিক কী কারণে ভালো লাগার ওই অনুভবটাকে ভালোবাসা অবধি নিয়ে যেতে চেয়েছিল নদী? যদি সত্যিকার অর্থে সেখানে গভীর স্পর্শময় কিছু থেকে থাকতো, তাহলে সেটিই আবার কেমন করে এমন আড়ালে অগোচরে চট করে মিলিয়ে গেল? নদী অবশ্য অল্প দিনের মধ্যেই আরো অনেকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে গেল। ফলে ধীরে ধীরে তার ব্যস্ততা যেমন বাড়তে লাগলো, তেমন পরিচিতিও। সেদিন শুটিংয়ের ফাঁকে অদ্ভুত একটা ঘটনা ঘটল। দুপুরের খাবারের বিরতি চলছিল, সে সময় ইউনিটের এক ছেলে এসে বলল নদীর সঙ্গে দুজন মাঝবয়সী ভদ্রলোক দেখা করতে এসেছেন। শুনে খুবই অবাক হলো নদী। এর আগে কখনো এমন হয়নি। মাঝবয়সী ভদ্রলোক দুজন কারা? খাওয়া শেষ করে তড়িঘড়ি বাইরের ঘরে এসে অর্ধেক টাক মাথা ভদ্রলোককে দেখে হকচকিয়ে গেল সে। তড়িৎ গতিতে উঠে এসে পায়ে হাত দিয়ে সালাম করতে গেল। স্যার, আপনি? ভদ্রলোক অবশ্য নদীকে পা ছুতে দিতেন না। দু হাতে কাঁধ ধরে টেনে তুললেন, তারপর বললেন, তোমাকে যখন টিভিতে দেখি খুব ভালো লাগে, খুব ভালো লাগে। কেমন আছো তুমি? ভালো স্যার, আপনারা সবাই ভালো তো? এই তো আছি কোনো রকম। ভদ্রলোকের নাম আশুতোষ পাল। তিনি নদীদের কলেজের কালচারাল একাডেমির নাটক বিভাগের শিক্ষক। আলাদা করে থিয়েটারের সঙ্গেও যুক্ত। কলেজের শেষের দিকে কিছুদিন এই থিয়েটারে কাজও করেছিল নদী। আশুতোষ পাল বললেন, একটা বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। কি বিপদ স্যার? আমাদের একটা থিয়েটার আছে, তুমি তো জানোই। কলেজে থাকতে ওখানে বেশ কিছুদিন কাজও করেছিলে তুমি। জি স্যার, স্বপ্নমঙ্গল। হ্যাঁ হ্যাঁ। নদী চট করে থিয়েটারের নামটা বলে ফেলায় আশুতোষ পাল খুবই খুশি হলেন। তিনি বললেন, বেশ পুরনো থিয়েটার হলেও নানা কারণে দলটাকে সেভাবে দাঁড় করাতে পারিনি আমরা। তাও ঘুরিয়ে ঘুরিয়ে যা চলতো। কিন্তু এই মোবাইল, ফেসবুক, ইউটিউব, নেটফ্লিক্সের যুগে থিয়েটারের নাটক দেখার সময় কই মানুষের? এদের যন্ত্রণায় তো টেলিভিশনের অবস্থায় যায় যায়। নদী ম্লান হাসল। এটা অবশ্য ঠিক স্যার, সবার মধ্যেই একটা অস্থিরতা কাজ করছে। তাছাড়া অনেক মাধ্যম হলে যা হয় আর কি।
সে বুঝতে পারছে না আশুতোষ স্যার আসলে কি বলার জন্য তার কাছে এসেছেন। আশুতোষ স্যার বললেন, এত কিছুর মধ্যেও আমাদের বিভূতি বাবু থিয়েটারটাকে আগলে ধরে দিলেন। আমাদের মতো এত বৈষয়িক তো আর তিনি কখনোই হতে পারেননি। যা ভালোবাসতেন কেবল তাই আগলে ধরে রাখতেন। ওই এক থিয়েটার করেই জীবনটা কাটিয়ে দিলেন। তা লাভ হলো কি তাতে? না কোনো বড় অভিনেতা তৈরি করতে পারলেন, না থিয়েটারটাকে সেলফ সলভেন্ট করতে পারলেন। বলেই দীর্ঘশ্বাস ফেললেন আশুতোষ পাল। তারপর বললেন, বিভূতি বাবুকে চিনেছ তো? জি স্যার, স্বপ্নমঙ্গলের প্রতিষ্ঠাতা। আমাদের সময়ে উনিই নাটকের রিহার্সেল করাতেন। হ্যাঁ, সেই মানুষটা এখন মৃত্যু শয্যায়। কি বলছেন স্যার? কি হয়েছে ওনার? ক্যান্সার, তবে এখনো প্রাথমিক পর্যায়ে। হয়তো ভালো চিকিৎসা করাতে পারলে এবারের মতো বেঁচে ফিরতে পারবেন। ম্লান মুখে দীর্ঘশ্বাস ছাড়ল নদী। সে এখনো বুঝতে পারছে না এখানে তার করণীয় কি। যদি এমন হয় যে তাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হবে, তবে যথাসাধ্য চেষ্টা করবে সে, কিন্তু সেটাই বা কতটুকু? আশুতোষ স্যার অবশ্য টাকা পয়সার কথা কিছু বললেন না। তিনি বললেন অন্য কথা। বিভূতি বাবুর চিকিৎসার ফান্ড গঠনের উদ্দেশ্যে আমরা একটা নতুন নাটক করার কথা ভাবছি। এই নাটকে টিকিটের কোনো নির্ধারিত মূল্য থাকবে না। যে যত বেশি পরিমাণ টাকা দিয়ে সম্ভব টিকিট কিনবে। মূল উদ্দেশ্য বিভূতি বাবুর চিকিৎসায় কন্ট্রিবিউট করা। বুঝলে? জি। আইডিয়াটা কেমন? জি স্যার, ভালো। নদী এখনো ঘটনা বুঝতে পারছে না, তবে এবার আসল কথাটা বললেন আশুতোষ পাল। এখন আমরা চাইছি নাটকের প্রধান চরিত্রটায় তুমি অভিনয় করো। কেন তোমার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো। কেন? কারণ তুমি এখন পরিচিত মুখ, খুব পপুলার অ্যাক্ট্রেস। বুঝতেই পারছো, তোমার ফেস ভ্যালুটা আমাদের অনেক হেল্প করবে। ভালো মিডিয়া কভারেজ পাবো, দর্শকদের আগ্রহটাও বাড়বে। তাছাড়া এতদিন পর তুমি আবার থিয়েটারে অভিনয় করবে, বিষয়টা সবার মধ্যে একটা কৌতূহল তৈরি করবে। কিছু স্পন্সরও হয়তো পেয়ে যাব। সামান্য থেমে নদীর অভিব্যক্তি বোঝার চেষ্টা করলেন আশুতোষ পাল। তারপর আবার সঙ্গে সঙ্গেই বললেন, আমি জানি তুমি অনেক ব্যস্ত, কিন্তু প্লিজ এই ফেভারটা আমাদের তোমার করতেই হবে। নদী না করল না, সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেল। এর কারণও অবশ্য আছে। প্রথমত, বিষয়টা খুবই মানবিক এবং সংবেদনশীল। দ্বিতীয়ত, তার নিজেরও অনেক দিনের ইচ্ছে থিয়েটারে কোনো একটা নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার। এই সুযোগে সেই ইচ্ছেটাও পূরণ হয়ে যাবে। সজলের সঙ্গে নদীর পরিচয় রিহার্সেলে, তবে সেই পরিচয়টা কোনোভাবেই সুখকর কিছু নয়, বরং যথেষ্টই তিক্ত ও বিব্রতকর। এই থিয়েটারের সঙ্গে নানাভাবে যুক্ত সে। চারুকলা থেকে পাশ করেছে, দেখতে লম্বা, সুদর্শন, মাথা ভর্তি ঘন কালো লম্বা চুল। শিল্প সাহিত্য বিষয়ে প্রচুর পড়াশোনা, কবিতা লেখে। মৃৎশিল্প নিয়ে পড়লেও দুর্দান্ত আঁকার হাত সজলের।
জীবন নিয়ে কেমন উদাসীন এক মানুষ, আপাদমস্তক শিল্পী যাকে বলে। নাটকের সেট ডিজাইন সহ আনুষঙ্গিক আরো অনেক কাজ করছে চারুকলার তরুণ একদল। তাদের দেখভালের দায়িত্ব পালন করছে সজল। তবে সে কথা কম বলে। রিহার্সেলে সব এসে চুপচাপ একপাশে দাঁড়িয়ে থাকে, একের পর এক সিগারেট টানে। কারো সঙ্গে খুব একটা কথা না বললেও দলের ছেলেমেয়েরা যে তাকে খুব সমীহ করে সেটা বোঝা যায়। আশুতোষ পাল কাজটা নিয়ে খুব আন্তরিক। যে কোনোভাবেই হোক ভালো একটা কাজ করতে চান তিনি। এ কারণেই সজলকে সব সময় আশেপাশে চান, তা সজলও থাকে। এরই মধ্যে কিছু স্পন্সরও জুটে গেছে, পত্রপত্রিকায় নিউজও হচ্ছে। ফলে খুব আশাবাদী হয়ে উঠেছেন আশুতোষ পাল। নদীর উপস্থিতির কারণে দলের আর সবার মধ্যে আলাদা একটা উত্তেজনাও তৈরি হয়েছে। সব মিলিয়ে বহুদিন পর স্বপ্নমঙ্গল থিয়েটার জুড়ে উৎসব উৎসব ভাব। কিন্তু দিন কয়েক যেতে না যেতেই নদী আবিষ্কার করলো অন্যরা যেখানে সারাক্ষণ তাকে নিয়ে ব্যস্ত থাকে, সব আড্ডা গল্প পরিকল্পনা তাকে কেন্দ্র করেই গড়ে ওঠে, সেখানে সজলই একমাত্র ব্যতিক্রম। কেন যেন ছেলেটা তাকে পছন্দ করে না কিংবা এড়িয়ে চলে। বিষয়টা নিয়ে কেমন অস্বস্তি হতে থাকে নদীর। এসব প্রাপ্তির মধ্যেও সজলের ওই নির্বিকারত্বটুকু যেন অশান্তির তীক্ষ্ণ কাঁটা হয়েই বিঁধতে থাকে। তবে সজল যে চলনে বলনে অন্যদের চেয়ে খানিক আলাদা তা প্রথম দিনেই বুঝে গিয়েছিল নদী। সে টেলিভিশনের জনপ্রিয় মুখ, ফলে প্রথম দিন থেকেই তাদের সবার সঙ্গে কথা বলতে ছবি তুলতে ছুটে এলো। কিন্তু সজল যেন তাকে দেখতেই পেল না। সে নির্লিপ্ত ভঙ্গিতে বারান্দায় সিগারেট খাচ্ছিল। রিহার্সেলের দিনগুলোতে সে নিয়ম করে আসতো, কিন্তু কখনোই নদীর সঙ্গে কথা বলেনি সে। নদী জানে না ঠিক কী কারণে সজল এমন করছে। ফলে সে অবাক যেমন হতো, তেমনি একটা তীব্র কৌতূহলও কাজ করত। সমস্যাটা কি ছেলেটার? এমন নয় যে সে নদীর সঙ্গে কথা বলতে বাধ্য, কিন্তু সবাই যখন কথা বলছে তখন সজলের অবস্থা দেখে মনে হতো নদীর সঙ্গে তার কোনো ঝামেলা আছে। অথচ এর আগে কখনো তারা একে অন্যকে চিনতই না। শেষ অবধি নদী নিজে সেধে গিয়েই কথা বলল। সে সরাসরি প্রশ্নটা করল, আপনি কি কোনো কারণে আমার উপর বিরক্ত? সজল ঘাড় ঘুরিয়ে বলল, আমাকে বলছে? আপনি ছাড়া তো আর কেউ নেই এখানে। আপনার উপর আমি বিরক্ত হব কেন? তা তো জানি না, কিন্তু সমস্যা হচ্ছে অন্য সময় ভাবছে we have something wrong between us. তা কেন? এই যে আপনি আমার সঙ্গে কথা বলছেন না, সব সময় কেমন এড়িয়ে চলছেন। কেন? আপনার সঙ্গে কথা বলতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা আছে নাকি? নদী থতমত খেয়ে গেল, বলল, আপনি আমাকে ভুল বলছেন। আমি আসলে বলতে চাইছিলাম যে অন্যরা ভাবছে আপনার সঙ্গে আমার কোনো সমস্যা হয়েছে, না হলে আমরা কেউ কেন কারোর সঙ্গে কথা বলছি না। সজল গল গল করে সিগারেটের ধোঁয়া ছাড়ল, তারপর বলল, আপনি তো মিডিয়ায় কাজ করেন, সেলিব্রিটি ফেস। আপনাদের মতো কেউ যদি অন্যদের কথাকে এত পাত্তা দেন তাহলে চলে? সবারটা তো দিই না। কাদেরটা দেন? অন্তত
যারা বন্ধু বা কাছের মানুষ, তাদেরটাও দেবেন না। কেন? তাহলে নিজের কাজটা আর করতে পারবেন না। নদী জবাব না দিলেও প্রশ্নবোধক চোখে তাকিয়ে রইল। সজল বলল, ধরুন কেউ একজন বলল, আপনার অভিনয় কিছু হয় না, দেখলেই বিরক্ত লাগে। শুধু যে অভিনয় বিরক্ত লাগে তাই না, আপনার বিরক্তকর অভিনয় দেখতে দেখতে আপনাকেও তার বিরক্ত লাগে। তখন কি করবেন আপনি? সজলের কথা শুনে হতভম্ব হয়ে গেল নদী। ছেলেটা কি তাকে অপমান করার চেষ্টা করছে? ভেতরে ভেতরে ক্ষুব্ধ হয়ে উঠলেও বাইরে সেটা প্রকাশ করলো না নদী। যতটা সম্ভব সংযত ভঙ্গিতে বলল সে, আমার কাছের মানুষরা কেউ কখনো এমন কথা বলবে না। কেন? কারণ তারা আমাকে ভালোবাসে। ভালোবাসে বলে তারা আপনাকে সত্যি কথাটা বলবে না? সত্যি কথা? নদী স্থির দৃষ্টিতে সজলের চোখে চোখ রাখলো, তারপর ঠান্ডা কণ্ঠে বলল, কোনটা সত্যি কথা? সজল আরেকটা সিগারেট ধরাতে ধরাতে বলল, ওই যে আপনার অভিনয় কিছু হয় না, এত বিরক্তিকর ন্যাকামি সহ্য করা খুব কঠিন। ওই অভিনয় দেখার পর অভিনেত্রী আপনার উপরও বিরক্তি চলে আসাটা স্বাভাবিক। নদী হতভম্ব হয়ে গেল। তার মুখের উপর কেউ কখনো এমন কথা বলতে পারে এটা তার দূরতম কল্পনাতেও ছিল না। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, ওহ, এগুলো সত্য কথা? অবশ্যই সত্যি কথা। আমি শুধু শুধু কেন আপনাকে নিয়ে মিথ্যে কথা বলবো? আপনি আপনার নিজের নাটক কখনো দেখেন না? নদী কথা খুঁজে পাচ্ছে না। আতিপাতি করে খুঁজেও সজলকে দেওয়ার মতো জুৎসই কোনো উত্তর সে খুঁজে পেল না। সজল খুব স্বাভাবিক নির্বিকার ভঙ্গিতে বলল, আসলে ঠিক এই কারণেই আমি আপনার সঙ্গে কথা বলতে যাইনি। আপনার অভিনয় এতটাই বিরক্তিকর যে ব্যক্তি আপনাকেও আমার প্রচণ্ড বিরক্ত লাগে। আমি খুবই সরি। এভাবে বলাটা হয়তো ঠিক হয়নি, কিন্তু সত্য তো সবসময়ই সত্য, তাই না? নদী পরদিন থেকে রিহার্সেলে যাওয়া বন্ধ করে দিল। সেই সারাটা রাত সে ঘুমাতে পারল না। রাগে ক্ষোভে অপমানে তার শরীর যেন পুড়ে যাচ্ছিল। সে আশুতোষ পালকে ফোন করে বলল, এই নাটক সে করবে না। কেন করবে না সেই কথাও সে কাউকে বলতে পারল না। তবে ঘটনার দিন কয়েক পর এক ভোরে শুটিংয়ের জন্য বাসা থেকে বের হতে গিয়ে হঠাৎ চমকে গেল নদী। গেটের সামনে হাতে আঁকা বিশাল এক ছবি। ছবিটা তার। ভোরের ওই স্নিগ্ধ নরম আলোয় মুগ্ধ হয়ে ছবিটার দিকে তাকিয়ে রইল নদী। ছবিতে রিহার্সেলের ফাঁকে ক্লান্ত নদীকে বিশ্রাম নিতে দেখা যাচ্ছে। সে বসে আছে একা, আনমনা। কোথা থেকে একটা অদ্ভুত নরম আলো এসে পড়েছে তার কপালের কাছে। সেখানে এক গোছা কালো এলোমেলো চুল। সে আঙুলের ডগায় চুলগুলো সরানোর চেষ্টা করছে। তার চোখে কাজল, কেমন আর চোখে তাকানো দৃষ্টি। নাকের কাছে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। টিপটা সামান্য বাঁকা। শাড়ির আঁচলটা শক্ত করে কোমরের কাছে বাঁধা। গলায় সরু একটা চেইন। চেইনটা ঢেউয়ের মতো বেঁকে আছে ঘরমাক্ত বুকের কাছে। কি অসাধারণ ডিটেলস! নিজের ছবি দেখে নিজেরই প্রায় দম বন্ধ হয়ে এলো নদীর। সে কি আসলেই এত সুন্দর?
নদী আশেপাশে তাকালো, কাউকেই দেখতে পেল না। তবে ছবিটার সঙ্গে ছোট্ট একটা কাগজটা খুলতেই দেখলো সজলের নিজের ক্যারিকেচার। সে কান ধরে দাঁড়িয়ে আছে। ছবিতে লেখা, আপনার অভিনয় খারাপ, এটা সত্যি। আপনি অসম্ভব রূপবতী, এটাও সত্যি। এবং আমি সরি, এটাও সত্যি। জানেন তো, জগতে 3 সত্যির উপরে কোনো সত্যি নেই। কিন্তু সমস্যা হচ্ছে এখানে সত্যি হচ্ছে 4টা। আর চতুর্থ সত্যিটাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর। সেই সত্যিটা হচ্ছে, আপনার কারণে হয়তো সবার সামনে এভাবে আমাকে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। কত বড় সাহস ছেলেটার! এত কিছুর পরও আবার প্রথম কথাটা লিখেছে সে। নদীর মনে হলো প্রচন্ড রাগ হচ্ছে তার। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, অনেক চেষ্টা করেও রাগটা ঠিক জমাতে পারল না সে। প্রথমে খানিক হয়েছিল সত্যি, কিন্তু সময় যত যাচ্ছিল ততই সেই রাগটা গলে যেন পানি হয়ে যাচ্ছিল। এই নিয়ে নিজের উপর প্রচন্ড বিরক্ত লাগতে লাগলো নদীর। সারাদিন শুটিংয়েও যেন ঠিকঠাক মনোযোগ বসাতে পারল না সে। বারবার কেবল মনে হচ্ছিল বাসায় ফিরে ছবিটা দেখতে চায় সে। মজার ব্যাপার হচ্ছে, নদীর বিস্ময়ের তখনও অনেক কিছুই বাকি। পরপর 4 দিন বাসা থেকে বের হতে গিয়ে আরো 4টা ছবি পেল সে। প্রতিটি ছবি তার রিহার্সেলের, এবং ছবিগুলো এত জীবন্ত, এত ডিটেইল, ভীষণ অবাক হলো নদী। অথচ ছেলেটার ভাব দেখে মনে হতো তার দিকে কখনো ভুলেও ফিরে তাকায়নি সে, সামান্য গ্রাহ্যও করেনি। আর এখন তো মনে হচ্ছে সারাটাক্ষণ কেবল তাকেই দেখতো সে। না হলে প্রতিটা দিনের এমন ডিটেইল ছবি আঁকা অসম্ভব। পঞ্চম দিন অবশ্য নদীর মন খারাপ হয়ে গেল। সে বের হতে গিয়ে দেখলো গেটে কিছু নেই। খানিক থমকে দাঁড়ালো সে। একটু আগেই বেরিয়ে পড়েনি তো? তার কি আরো খানিক পরে বের হওয়া উচিত ছিল? কিন্তু ঘড়ি দেখে নদী নিশ্চিত হলো প্রতিদিন সে এই সময়ে বের হয়। তাহলে সেই সারাটা দিন আবার অস্থির হয়ে রইল নদী। রইল পরের কয়েকটা দিনও। চাইলেই সজলের নাম্বার জোগাড় করে ফোন করা যায়, কিন্তু সে তা চায় না। এই ছেলে বিপজ্জনক, এর থেকে সাবধান থাকতে হবে। কিন্তু নদী সাবধান থাকতে পারে না। কারণে অকারণে, সময়ে অসময়ে এই ছেলে তার মাথায় উকি দিতে যায়। নদীর সন্দেহ মাথা থেকে সে ক্রমেই মনে ও নেমে আসছে। এটা ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। এই ভুল করতে দেওয়া যাবে না। কিন্তু প্রেমে পড়ার ভুল কি কেউ এড়াতে পারে? জগতের সকল হিসেব নিকেশ সেখানে নিমেষেই নিষ্ফলা হয়ে যায়। নদীরও হলো। 8ম দিন সকালে বের হতে গিয়ে সে দেখলো একটা ধবধবে সাদা ক্যানভাস। সেখানে কিচ্ছু নেই, কেবল ক্যানভাসের উপর সুন্দর করে লেখা, নিশ্চয়ই মন খারাপ হচ্ছে, কিন্তু কি করব বলুন? টাকা ফুরিয়ে গেছে। আর আজকাল বাজারে যা অবস্থা, রং আর তুলির দাম যেন ছবির শিল্প মূল্যের চেয়েও বেশি। নদী জানে না কেন সেই প্রথম তার মনে হলো এই ছেলেটার সঙ্গে সে কথা বলতে চায়, অনেক অনেক গল্প করতে চায়, খুনসুটি ঝগড়া করতে চায়। সে তাকে যতই বলুক তার অভিনয় কিচ্ছু হয় না, তাতে তার কিচ্ছু যায় আসে না। কিন্তু কিভাবে কথা বলা শুরু করবে সে? যে ঠোঁট কাটা ছেলে কখন কি বলে বসে তার ঠিক নেই। নদী তারপরেও সজলের নাম্বার জোগাড় করলো। তারপর খুব ভেবে চিন্তে একদিন মেসেজ পাঠালো তাকে।
আপনি যে না আপনার ছবিগুলোর দাম চাইছেন সেটা স্পষ্ট করে বললেই হতো। অত ঘুরিয়ে পেঁচিয়ে বলার তো কিছু ছিল না। ছবির দাম কত বলুন, আর কিভাবে টাকা পাঠাতে হবে তাও। মেসেজ পাঠানোর পর থেকেই প্রবল অস্থিরতায় সময় কাটাতে লাগলো তার। কি রিপ্লাই করবে সজল? সজল অবশ্য সেই রাতে রিপ্লাই করলো না। সারা রাত একটা ভয়াবহ অসুস্থ নিয়ে কাটলো নদীর। ভোর রাতের দিকে একটু চোখ লেগে এসেছিল তার। জানালা ঘুরে ভোরের আলো আসতেই চোখ মেলে তাকালো। ফোনের স্ক্রিনে সজলের মেসেজ। সে মেসেজটা পড়ল। সজল লিখেছে, টিভিতে অভিনয় করলে যে পণ্যমূল্য আর শিল্পমূল্যের পার্থক্য বোঝা যাবে না এমন তো কোনো কথা নেই। ওখানে ছবির মূল্যের কথা বলা হয়নি, বলা হয়েছে ছবির শিল্পমূল্যের কথা। তো শিল্পীর শিল্পমূল্য সম্পর্কে ধারণা আছে তো? এবার আর দমে গেল না নদী। সে লিখল, যে শিল্পী মনে করে শিল্পের শিল্পমূল্যের তুলনায় রং তুলির দাম বেশি, তার সম্পর্কে অন্যরা আর কি ভাববে বলুন? দুজনের এই বার্তা যুদ্ধ চলতেই থাকলো, আর তার আড়ালে হয়তো জমতে থাকলো সম্প্রীতির গল্প। নদী একদিন হুট করেই আশুতোষ পালকে ফোন করে বলল সে আবার রিহার্সেলে যাবে। গেল। পরদিনই সজলের সঙ্গে দেখা হয়ে গেল তার। তবে সজল যথারীতি দূরে সরে বসে রইল। আশুতোষ পাল এসে সজলকে হিট হিট করে টেনে নিয়ে গেলেন নদীর সামনে। তারপর বললেন, সরি বলো। কোনো তর্ক না, স্ট্রেট সরি বলো। তোমার কারণে নাটকটা এতদিন পিছিয়ে গেল। সজলকে অবশ্য সরি বলতে হলো না। তবে সে নিজ থেকেই সেদিন রিহার্সাল শেষে নদীর কাছে এলো। তারপর দীর্ঘ সময় চুপচাপ বসে রইল। বাইরে তখন বৃষ্টি হচ্ছিল। ওই চুপচাপ বৃষ্টি স্নাত দীর্ঘ সময়টুকুতে কি ছিল কে জানে। নদী হঠাৎ বলল, রাত হয়ে যাচ্ছে, আমি ফিরবো কি করে? সজল বলল, আমি পৌঁছে দিই। আপনি কেন পৌঁছে দিবেন? ওই যে সরিটাও যে বলতে হয়নি তার ঋণ শোধ হিসেবে। নদী খানিক চুপ করে বলল, আর ছবির মূল্য শোধ, ওটাও তো ঋণই নাকি? সজল আচমকা বলল, সব ঋণ শোধ করতে নেই, কিছু ঋণ ইচ্ছে করেই সারা জীবন রেখে দিতে হয়, বারবার চাওয়া যাবে বলে। ওই ছোট্ট এইটুকু কথা, সব ঋণ শোধ করতে নেই, কিছু ঋণ ইচ্ছে করেই সারা জীবন রেখে দিতে হয়, বারবার চাওয়া যাবে বলে। ওই কথাটুকু মাথায় গেঁথে রইল নদীর। কে জানে, হয়তো কোনো অগোচরে টুপ করে নেমে আসতে লাগলো মাথা থেকে মনেও। খলিফার মা রাজিয়া থমথমে মুখে বসে আছে। তার সামনে দাঁড়িয়ে আছে হেলাল। হেলালের হাতে বড় বড় রূপচাঁদা। এই মাছ এসেছে খুলনা থেকে। ফজলু মিয়া মাছের নতুন ব্যবসা শুরু করেছে। রাজিয়া বলল, আমরা এই মাছ খাই না। কি মাছ এইটা জানেন? জানি, রূপচাঁদা মাছ। এই মাছ কই থাকে জানেন সেটা? জানি। কই? সাগরে। তো সাগরের মাছ আগে কখনো খাইছেন? না।
আগে কখনো না খাইলে বুঝবেন কেমনে যে খাইবেন না কি খাইবেন না? আগে তো খাইয়া দেখবেন নাকি, তারপর না ভালো মন্দ বুঝবেন। ভালো মন্দ বোঝন লাগতো না, আমরা এই মাছ খাই না। হেলালের খুবই বিরক্ত লাগছে, কিন্তু কিছুই করার নেই। তাকে পাঠিয়েছে ফজলু মিয়া। ফজলু মিয়ার কথায় চট করার সাধ্য নেই তার। তবে ঠিক এই মুহূর্তে সে বিরক্ত অন্য কারণে। আজ অনেকদিন পর আফিয়ার সঙ্গে তার দেখা হয়েছে। কাজের চাপে আফিয়ার সঙ্গে দেখা করার সুযোগই পায় না সে। আজ যেহেতু পেয়েছে, সেহেতু কোনো ফাঁকে একটু নিরিবিলি কথা বলতে চায়। কিন্তু রাজিয়ার ভাবভঙ্গি সুবিধার না। তাকে দেখে মনে হচ্ছে সেই সুযোগ সে পাবে না। হেলাল বলল, খলিফারে কাজে পাঠান নাই কেন? তার শরীর ভালো না। কি হয়েছে? জ্বর। জ্বর হয়েছে কেন? পানির কাম সারতে গিয়া জ্বর হয়েছে। ডাক্তারে কইছে সে আর পানির কাম করতে পারবো না। তার মানে কি সে আর কাজে যাইব না? আপনি গো কাম তো সব পানির, এখন পানির কাম না করতে পারলে কি করব? হেলাল কিছু বলতে যাচ্ছিল, তার আগেই আফিয়া ঘরে ঢুকলো। সে সরাসরি হেলালকে বলল, আপনার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। হেলাল একটু অবাকই হলো। আফিয়ার সঙ্গে তার দীর্ঘদিনের একটা ভাব ভালোবাসার সম্পর্ক, তবে সেটা কখনোই প্রকাশ্য নয়, বরং অনেক বেশি আড়ালের আবডালের। হেলালের ধারণা আফিয়া ভুল জায়গায় ভুল ফুল হয়ে জন্মেছে। কিন্তু আজ হঠাৎ সে এভাবে তার সামনে এসে দাঁড়ালো দেখে খুবই অবাক হলো হেলাল। আফিয়া বলল, মা তুমি একটু ওই দিকে যাও, তার সাথে আমার কথা আছে। হেলালকে অবাক করে দিয়ে রাজিয়া চলে গেল। হেলাল বলল, ঘটনা কি? আফিয়া শক্ত গলায় বলল, ঘটনা কি সেটা তো আপনি বলবেন। আমি কি বলবো? খলিফারে কামে নিছেন কেন? সেইটা আমি কি জানি, মিয়া ভাই নিতে বলছে, আর তাতে অসুবিধা কি? অসুবিধা তো কিছু হইতেছে না। আপনার মিয়া ভাইরে আপনি চেনেন না? সে অযথা কারো উপকার করে না, সেইটার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। সেই কারণটা কি আপনি বলেন। আমি কি বলবো? মিয়া ভাই আমারে বলল, আমি তোমার মাইরে বইলা খলিফারে নিয়ে গেলাম, আর তুমি এইখানে রাগের কি দেখতেছো? খলিফা এই বয়সে কি কাজ করতো? রাস্তায় রাস্তায় ঘুরতো, আর এখন সে মিয়া ভাইয়ের সাথে থাকে। কোনো কাজ করুক আর না করুক, মাস শেষে বেতন খাড়া। সেইটাই তো চিন্তার বিষয়। কোনো কাজ না কইরাই সে এত টাকা পয়সা পাইতেছে, সময়ে অসময়ে মাছ পাঠাইতেছেন। বেশি ভালো তো ভালো না। ঘটনা খুইলা বলেন, আমার কি আপনার মিয়া ভাইয়ের কাছে সাহায্য চাইতে যাওয়া ভুল হয়েছিল? ধুর, ভুল হইব কেন? আর ওইটা তো বহু আগের ঘটনা, বছর পার হইয়া আসলো। হোক বছর, কিন্তু চাইছিলাম তো। তুমি তো আর তার কাছে যাও নাই, তুমি আমারে বলছিলা আমি কিছু করতে পারি কিনা। তখন আমি তারে বলছিলাম, সে ব্যবস্থা করছে,
কিন্তু খলিফার ঘটনার সাথে তো সেইটার কোনো সম্পর্ক নাই। খলিফার সাথে তাইলে কোনটার সম্পর্ক? আপনি আমারে খুইলা বলবেন? হেলাল খানিক চুপ থেকে বলল, তুমি কি তোমার মায়েরে কিছু বলছো? এর আগের বার তো সে খুবই খুশি ছিল, কিন্তু এইবার হঠাৎ এমন বদলাই গেল কি কইরা? কারণ কি? তুমি তারে কি বলছো? আফিয়া সঙ্গে সঙ্গেই কথা বলল না, দীর্ঘক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ বলল, আমি মায়েরে বলছি যে আমার আব্বাই মনে হয় আর বাচ্চা নাই। এই কথা কেন বলছো? কারণ সে প্রত্যেক দিন আব্বার অপেক্ষায় থাকে, ওইটা দেখতে আমার ভালো লাগে না। তোমার আব্বাই বাচ্চা নাই এইটা তোমারে কে বলছে? আপনারা বলছেন। আমরা বলছি? হেলাল যার পরনাই বিস্মিত হলো। কিভাবে? এই যে খলিফারে যে আপনারা নিয়ে এত আদর যত্ন করতেছেন, কাজ না করাইও টাকা পয়সা দিতেছেন, আপনি আমার এইরকম বহু ঘটনা আগে বলছেন, হয়তো ভুলে গেছেন। কি বলছি? বলছেন যে আপনার মিয়া ভাই যদি কারো বড় কোনো ধরনের ক্ষতি করে, তাইলে সে চেষ্টা করে তার পরিবার যেন বিপদে না পড়ে, বউ বাচ্চা যেন ভালো থাকে। আমার ধারণা আমার বাপরে সে খুন করছে, আর এই জন্যই খলিফারে নিয়ে কাজ দিছে। আফিয়া থামলেও হেলাল কোনো কথা বলল না। এই মেয়েটাকে সে যতই দেখে ততই মুগ্ধ হয়, কিন্তু খলিফাকে কাজ দেওয়ার মতো সামান্য এক ঘটনার সঙ্গে এভাবে যোগসূত্র তৈরি করে এমন একটি চূড়ান্ত সিদ্ধান্তে সে পৌঁছে যাবে, এটা হেলাল ভাবেনি। সে বলল, এর আগেও তো তোমার আব্বারে অনেক দিনের জন্য নিখোঁজ হয়েছিল, তার নামে মামলা হয়েছিল, পুলিশ খুঁজলেই তো সে পালায়। সে যে এইখানেই থাকুক, আমাগুলোকে যোগাযোগ অন্তত করে, কিন্তু এতদিন কখনো যোগাযোগ না কইরা থাকে নাই সে। কিন্তু এই জন্য মিয়া ভাই তারে খুন করছে এই কথা তো তুমি বলতে পারো না। আফিয়া হাসলো। আমরা আসলে কিছুই বলতে পারি না। মিয়া ভাই খুন করলেও আমাকে কিছু বলার নাই, না করলেও নাই। সে যদি খলিফারেও খুন করে, আমাকে কি করার আছে কিছু? কি সব বলতেছো তুমি? আফিয়া এই প্রশ্নের জবাব দিল না, তবে হেলালের হাত থেকে রূপচাঁদা মাছগুলো নিতে নিতে সে বলল, আপনি বসেন, আমি বেশি কইরা পেঁয়াজ দিয়া রূপচাঁদা মাছ ভাজি কইরা দিই, খাইয়া যান। মাছের বড় চালান এসেছে খুলনা থেকে। ঢাকার বড় বড় রেস্তোরাঁগুলোতে আজকাল সিফুডের বেশ চাহিদা। বিষয়টা চোখ এড়ায়নি ফজলু মিয়ার। ঢাকায় সামুদ্রিক মাছের যে প্রচলিত যোগান, ফজলু মিয়া তার বাইরে নিজস্ব একটা পদ্ধতি চালু করার চেষ্টা করছে। তার এই বিকল্প পদ্ধতি ইতিমধ্যেই মাছ ব্যবসায়ীদের মধ্যে বেশ সাড়া জাগিয়েছে। তারা ফজলু মিয়ার কাছ থেকে বাকিতে পাইকারি মাছ কেনে, তারপর খুচরা বাজারে সেই মাছ বিক্রি করে তাকে টাকা দেয়। ফজলু মিয়া দাঁড়িয়ে আছে নৌকার গলুইয়ে, তার পাশে হেলাল। হেলাল বলল, খলিফার বিষয়টা কি করব মিয়া ভাই? কি করব মানে?
খলিফার মায় বলছে সে খলিফারে আর কামে দিব না। ফজলু মিয়া ঝট করে তাকালো। কেন কামে দিব না কেন? হেলাল কথা বলল না, চুপচাপ মাথা নামিয়ে নিল। ফজলু মিয়া বলল, কোনো সমস্যা? সে মনে হয় কোনোভাবে কিছু সন্দেহ করছে। এইভাবে আমাকে সরাসরি তারে টাকা পয়সা দেওয়া মনে হয় ঠিক হয় নাই। তাছাড়া এত অল্প বয়সে খলিফারে এইভাবে কামে আইনা এত সুযোগ সুবিধা দেওয়ায় অন্যরাও কে বিষয়টা স্বাভাবিকভাবে নেয় নাই। সেই থেকেই মনে হয় কানাকানি ফিসফাস। তুই এক কাজ কর, আইজ রাইতে তারে এই হানে নিয়ে আয়। বুড়িগঙ্গায় ভাসমান হোটেল আছে, বজ্রার মতো বড় নৌকা। নদীতে বিভিন্ন পেশায় কাজ করা লোকজন সেই নৌকায় খায়। বাইরের লোকজনও আসে। রাতে সেই নৌকায় খেতে বসেছে ফজলু মিয়া, তার পাশে রাজিয়া বসা। ভয়ে তার চোখ জোড়া প্রায় কোটর ছেড়ে বেরিয়ে আসছে। ফজলু মিয়া ভাতের গ্রাস মুখে পুড়তে পুড়তে বলল, তুমি নাকি খলিফারে আর কাম করতে দিবা না? রাজিয়া কথা বলল না। সে ফজলু মিয়া সম্পর্কে এই কদিনে যা শুনেছে তাতে তার মুখের উপর কথা বলার সাহস নেই তার। এই এলাকায় এত বছর থেকেও যে সে এই লোকের কথা জানতো না, এতে ভারী অবাক হয়েছে রাজিয়া। আগে জানলে কোনোভাবেই খলিফাকে এখানে কাজে দিত না সে, প্রয়োজনে এলাকা ছেড়ে পালাতো। ফজলু মিয়া বলল, কও ঠিক কি কারণে তুমি তারে কামে দিবা না? তার মজুরি কম হইতেছে? রাজিয়া চুপ। ফজলু মিয়াই বলল, মজুরি কম হইলে সেইটা কও, অন্য কোনো অসুবিধা থাকলে সেইটাও কও, কিছু না কইলে কেমনে হইব? রাজিয়া আচমকা ফজলু মিয়ার পা জড়িয়ে ধরল, তারপর হাউমাউ করে কাঁদতে লাগলো। ফজলু মিয়া পা সরিয়ে নিল না, ভাত খাওয়াও বন্ধ করল না। সে যেভাবে বসেছিল সেভাবেই ভাত খেতে লাগলো। তার মধ্যে ব্যতিব্যস্ত হওয়ার কোনো লক্ষণও দেখা গেল না। রাজিয়া এবার আরো শব্দ করে কান্না শুরু করলো। ফজলু মিয়া ভাত খাওয়া শেষ করে ভাতের প্লেটে হাত ধুলো, তারপর লুঙ্গিতে মুখ মুছতে মুছতে বলল, খালি কানলে হইব, কান্দরের কারণও তো থাকতে হইব নাকি? আমার খলিফারে মাফ কইরা দেন। খলিফারে মাফ করব কেন? সে কি অপরাধ করছে? সে অপরাধ করে নাই, অপরাধ করছে তার বাপে। তার বাপের অপরাধের জন্য আপনি তার কোনো ক্ষতি করেন না। এই দুনিয়ায় সে ছাড়া আমার আর কেউ নাই। আপনি আমার বাপ লাগে, আপনি আমার। ফজলু মিয়া চোখের ইশারায় রাজিয়াকে সরিয়ে নিতে বলল, তারপর হেলালকে বলল খলিফাকে নিয়ে আসতে। খলিফা চুপচাপ দাঁড়িয়ে আছে, সে ফজলু মিয়ার চোখের দিকে তাকাচ্ছে না। ফজলু মিয়া বলল, তুই তোর মার কাছে কি কইছস? খলিফা কথা বলল না, তবে রাজিয়া ঝাঁপিয়ে পড়ে ছেলের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর হড়বড় করে বলতে লাগলো, সে আমারে কিছু কয় নাই, সে এইসব কিছুও জানে না। আপনার সে খুবই পছন্দ করে। তাইলে কে কইছে? আপনি নাকি খলিফার বাপরে খুন করছেন, এই কথা হগল দে কইতেছে। 2 দিন আগে পুলিশ আইছিল।
পুলিশ আইসে আমারে জিজ্ঞাইছে খলিফারে আমি আপনার ঘাড়ে কামে দিছি কেন, ঘটনা কি? আর কি কইছে? আর কিছু কয় নাই। ফজলু এবার ধমকে উঠল, কি কইছে কও? কইছে আপনার নামে নাকি অনেক মামলা আছে, মার্ডার কেসও আছে। আপনার এই মাছের ব্যবসা নাকি চোখের ধুলা। আবডালে নাকি আপনি অন্য কিছু করেন। অন্য কি করি এটা তো আমি জানি না। আমারে খালি কইলো তাদের কাছে খবর আছে খলিফার বাপেরে নাকি আপনিই খুন করছেন, খুন কইরা লাশ বুড়িগঙ্গায় ডুবাই দিছেন। এই জন্যই তো খলিফারে এইখানে আইনা কাম দিছেন। আমার পোলাডারে আপনি কিছু কইয়েন না, আপনার পায়ে ধরি। তার বাপে খারাপ লোক হইতে পারে, কিন্তু সে ভালো মানুষ। এইটুকু পোলা। রাজিয়াকে আর কিছু বলার সুযোগ দিল না ফজলু মিয়া। হেলালকে চোখের ইশারায় বলল তাকে সরিয়ে নিতে। তারপর বজরার ছাদে খলিফাকে নিয়ে চুপচাপ বসে রইল সে। অন্ধকার নদীতে নৌকা চলছে, নৌকা কেউ বাইছে না, কেবল বৈঠা ধরে আছে একজন। নৌকা চলছে স্রোতের গতিতে। আকাশ জুড়ে এলোমেলো তারা, তবে জ্যোৎস্না নেই। দূরে শহরের আলো, সেই আলোতে অসংখ্য প্রতিবিম্ব এসে পড়েছে নদীতে। একটা ফুরফুরে হাওয়া। শহর থেকে যত দূরে যাচ্ছে তারা, হাওয়া তত বিশুদ্ধ লাগছে। ফজলু মিয়া আচমকা জিজ্ঞেস করল, আমারে ভয় পাস? খলিফা কথা বলার চেষ্টা করল, কিন্তু পারল না। তার গলা শুকিয়ে আসছে। হেলাল তাকে নিঃশব্দে পানির বোতল এগিয়ে দিল। ফজলু মিয়া বলল, কি কথা কস না কেন? ডর আস আমারে? বেশি না কম? বেশি। কেন? আপনি আমার বাপেরে খুন করছেন। কেমনে খুন করছি? রাম দাউদ দিয়া কোপাই কল্লা কাইটা লাশ গাঙ্গে ডুবাই দিছেন। বলে চুপ করে গেল ফজলু মিয়া। তারপর লুঙ্গির কোচর থেকে বের করে একটা পান মুখে দিল। আঙুলের মাথায় এক গাদা চুন নিয়ে দাঁতের আগায় নিল সে। তারপর বলল, তোর বাপরে আমি কেন খুন করব? খলিফা এই প্রশ্নের উত্তর দিল না, চুপ করে রইল। ফজলু বলল, আমি কাউরে কিছু জিজ্ঞাইলে সে যদি উত্তর না দে, তাইলে আমার রাগ উঠা যায়, বুঝলি? আর আমার রাগ খারাপ। ক, তোর বাপরে আমি কেন খুন করব? আমার বাপে খারাপ কাম করছিল। খলিফার গলা কাঁপছে। এটা তুই দেখছস? কি? তোর বাপে যে খারাপ কাম করছে? না। তাইলে? মাইনষের কাছে শুনছি। মাইনষের কাছে শুনলেই নিজের বাপরে নিয়ে খারাপ কথা বিশ্বাস করতে হইব? বাপ যতই খারাপ হোক, পোলা মাইয়ার কাছে খারাপ হওয়ার চাইতে খারাপ আর কিছু নাই। খলিফা কথা বলল না। ফজলু মিয়া বলল, আমি যে তোর বাপরে খুন করছি এইটা তুই দেখছস? না। তাইলে? শুনছি। শোন,
যেই জিনিস চোখে দেখবি না সেই জিনিসে অন্যের কথা বিশ্বাস করবি না, বুঝলি? তাইলে কার কথা বিশ্বাস করব? ফট করে প্রশ্নটা করলো খলিফা। ফজলু এই কথার উত্তর দিল না। তারা কেরানীগঞ্জ ছাড়িয়ে অনেকটা দূর এসেছে। মূল নদীর পাশ দিয়ে ভেতরের দিকে সরু একটা শাখা নদী চলে গেছে। সেই নদীতে কিছু দূর গিয়ে তারা থামলো। তারপর নৌকা থেকে নামলো ফজলু। খলিফাকে হাত ধরে নামালো হেলাল। নদীর পাড় ধরে কিছু দূর হেঁটে যেতেই উঁচু রাস্তা। খাড়া ডাল বেয়ে উঠতেই বেশ বেগ পেতে হলো সবাইকে। রাস্তার উল্টো দিকে ফসলি জমি, সেই জমির মাঝখান দিয়ে সরু রাস্তা। রাস্তার দুধারে বিজলি বাতি লাগানো। তারা নিঃশব্দে সেই বিজলি বাতির নিচ দিয়ে হেঁটে যেতে লাগলো। সামনেই একটা মাজার। মাজারের ভেতরে লোক আছে কিনা বোঝা গেল না, তবে ফজলু মিয়া গিয়ে দাঁড়াতেই ভেতর থেকে 2-3 জন লোক বেরিয়ে এলো। তাদের মধ্যে মাজারের খাদেমও রয়েছে। ফজলু মিয়া জুতা খুলে মাজারে প্রবেশ করল। পেছনে দাঁড়িয়ে আছে হেলাল। তাকে হঠাৎ খুব চিন্তিত মনে হচ্ছে। সে শক্ত হাতে খলিফার হাত ধরে আছে। ফজলু মিয়া কয়েক কদম গিয়ে একবার পিছন ফিরে তাকালো। হেলালের হাতটা যেন খলিফার হাতে আরো শক্ত করে এঁটে রইল। ফজলু মিয়া অকস্মাৎ হাতের ইশারায় খলিফাকে ডাকল, আয়, ভেতরে আয়। খলিফা খানিক বিভ্রান্ত বোধ করছে, বুঝতে পারছে না কি হচ্ছে। তাছাড়া হেলালকে নয়, ফজলু মিয়া ডেকেছে তাকে। বিষয়টাতে একটু ভয়ও লাগছে তার। একবার পেছন ফিরে হেলালকে দেখে নিল সে। মৃদু হেসে অভয় দিল হেলাল, কিন্তু সেই হাসিতেও যেন কিছু একটা ছিল। খলিফা সেটা বুঝতে পারল না। সে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। তারপর সরু করিডোর। খানিকটা হাঁটতেই অন্ধকার এক ঘর। সেই ঘরে ঢুকলো ফজলু মিয়া। তারপর দরজা বন্ধ করে দিল। তারা বের হলো দীর্ঘ সময় পর। আচমকা খলিফাকে বলল, নিজেরে। খলিফা অবাক গলায় বলল, কি নিজেরে? যে জিনিস নিজের চোখ দেখবি না সেই জিনিস অন্যের কাছে শুই না বিশ্বাস করবি না। বিশ্বাস করবি নিজেরে, নিজের কাছে নিজে জিজ্ঞাসা করবি তোর মন কি বলে, তোর বিচার বিবেচনা কি বলে। তারপর তারা যা বলল ওইটাই বিশ্বাস করবি, ঠিক আছে? খলিফা মাথা নাড়ল। ফজলু মিয়া বলল, এইবার ক, তোর বাপ কেমন মানুষ? সে কি ওই রকম খারাপ কাজ করণের মতো মানুষ? খলিফা খানিক চুপ থেকে ডানে বায়ে মাথা নাড়ল। সে খারাপ মানুষ এইটা ঠিক আছে, তার অনেক খারাপ খারাপ দোষও আছে, কিন্তু সে ওই কাজ করণের মতো খারাপ মানুষ না। ফজলু মিয়া সামান্য বিরক্তি নিল। তারপর আবার বলল, এইবার ক, তুই কি বিশ্বাস করস আমি তোর বাপেরে খুন করছি? খলিফা এবারও ডানে বায়ে মাথা নাড়ল। না। ফজলু মিয়া হাসল। তারপর খলিফার কাঁধে হাত রাখতে রাখতে বলল, এখনো আমারে ভয় পাস? খলিফা মাথা তুলে ফজলু মিয়ার দিকে তাকালো। তারপর তার চোখে চোখ রেখে বলল, না। ফজলু মিয়ার হাসি আরো খানিক বিস্তৃত হলো। তারা নৌকার ঘাটে ফিরল।
এই পুরোটা সময় কেউ কোনো কথা বলল না। তবে খলিফার কেন মনে হতে লাগলো এই লোকের ভেতর কিছু একটা আছে, আলাদা কিছু একটা। সে কিছু একটা কি তা সে জানে না, কিন্তু সে যেন সেই বুঝতে না পারা বিষয়টাই স্পষ্ট টের পাচ্ছে। তার মনে হচ্ছে ফজলু মিয়ার গা থেকে আতরের গন্ধ আসছে। খানিক আগেও ভক ভক করে মাছের গন্ধ আসছিল তার গা থেকে, কিন্তু এখন মনে হচ্ছে সেটা আসলে পচা মাছের উৎকট গন্ধ নয়, বরং সুগন্ধি আতরের গন্ধ। তারা যখন ঘাটে নৌকা ভেড়ালো তখন ফজরের আজান হচ্ছে। খলিফা নৌকা থেকে নামতে যেতেই পেছন থেকে খপ করে তার হাতটা ধরে ফেলল ফজলু মিয়া। খলিফা চমকে পেছন ফিরে তাকালো। ফজলু মিয়া বলল, তোর চোখে তো ডর খলিফা। খলিফা কথা বলল না। ফজলু মিয়া বলল, তোর নামের একটা ভালো অর্থ আছে জানোস? খলিফা ডানে বায়ে মাথা নাড়ল, সে জানে না। ফজলু মিয়া বলল, খলিফা মানে যে জামা কাপড় সেলাই করে সেই দর্জি না। খলিফা মানে হইল গিয়া রাজা বাদশাহ, যে শ্রেষ্ঠ মানুষ। খলিফা হারুনুর রশিদের নাম শুনোস নাই? খলিফা মাথা নাড়ল, সে শোনে নাই। ফজলু মিয়া হাসল, তারপর খলিফার কাঁধে আলতো চাপড় মেরে বলল, যা কাজে লাইগা পর, আরেকদিন খলিফা হারুনুর রশিদের গল্প শোনা মনে। যা।